অসমের রঙ্গিয়া জংশনে নেবে নিজের বাড়িতে ফিরবে বলে তখন ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে একা কিশোরী মেয়েটা। যে মেয়েটা একদিন পণ করেছিল সে আর কোনোদিন বাড়ি ফিরবে না। সেই কোন ছেলেবেলায় আত্মীয় পরিজন মা বাবাকে ছেড়ে একরকম নিজেকে হারিয়ে ফেলেছিল যে মেয়েটা, কিন্তু আজ তারপরেও না, বিশেষত একদম শৈশবে কেউ নিজের আত্মীয় পরিজন মা বাবাকে ছেড়ে দূরে চলে গেলে দীর্ঘদিন তাদের সংস্পর্শে আসতে না পারলে যদি হঠাৎ করে কেউ সে সুযোগ তার সামনে এনে দেয়, তবে তার কাছে ব্যাপারটা হাতে চাঁদ পাওয়ার সমান হয় বইকি। কিন্তু আজ যে মেয়ের কথা আপনাদের সামনে বলছি সে ঠিক এমনই এক পরিস্থিতিতে দাঁড়িয়ে সোচ্চারে জানিয়েছিল সে কোনো অবস্থাতেই তার প্রিয়জনদের কাছে ফিরতে চায় না। বিশেষত বর্তমানে যেখানে সে আছে সেই নিষিদ্ধ পল্লীর নারকীয় জীবন থেকে মুক্তি পাওয়ার পরেও না। কিন্তু কেন এমন ভাবনার উদয় হয়েছিল তার মনে, আর তার পরিণতি বা ঠিক কী হয়েছিল শোনাবো। মাত্র 10 বছরের নাবালিকা কমলের হাড় হিম করা এক বিবর্ণ মেয়েবেলা আর তার নিজের সঙ্গে নিজের অনর্গল সেই অসম যুদ্ধের কথাই। তার আগে কিশোর ক্যাফের প্রতিটি দর্শককে নতুন বাংলা বছর 1432-এর শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রত্যেকবারের মতো আবারও বলে রাখি, ওয়েলকাম টু কিশোর ক্যাফের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি তমাল শুরু করছি আজকের এই নতুন ভিডিওটা। দিল্লির শ্রদ্ধানন্দ মার্গের অদূরে গার্স্টিন বাসন রোড বা জিবি রোড, আর সেখানেই এশিয়ার অন্যতম বড় এবং একই সঙ্গে কুখ্যাত নিষিদ্ধ পল্লীর একটা বড়জোর 25 বর্গফুটের ঘরের মধ্যে থাকা লোহার সরু সিঁড়ি বেয়ে গুটি গুটি পায়ে নেমে আসছে একটা সদ্য তারুণ্যে পা দেওয়া মেয়ে। কারণ তখন তাকে নিয়ে যাওয়ার জন্য নিষিদ্ধ পল্লীর সেই কোঠা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে জোনা কয়েক পুলিশকর্মী। এমনিতে জায়গাটিকে সেভাবে বোঝা না গেলেও কোঠা বাড়ির লোহার সিঁড়িগুলোই তার পরিচয় খুব সহজেই জানিয়ে দেয়। বিশ্বস্ত সূত্রে খবর থেকে পুলিশ জানতে পেরেছিল মেয়েটির বয়স হবে বড়জোর 17 কি 18। অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে সেখানে আটকে রাখার খবর পেয়ে শটান সেখানে গিয়ে হাজির পুলিশের দলবল। কিন্তু আশ্চর্যের কথা, বাচ্চা মেয়েটি নিচে নেমে এসে জানান দেয় তার বয়স 17-18 নয়। যদিও সে নিজেই জানে না তার বয়স আসলে ঠিক কত, তবুও সে যতদূর জানে তার বয়স এখন 22 বছর, মানে সে প্রাপ্তবয়স্ক। কিন্তু সত্যি বলতে তার কাছে বৈধ পরিচয়পত্র বলতে কিছুই ছিল না। যেটা ছিল তা হলো তার একটা জন্মপঞ্জি বা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। কিন্তু সেটা পুলিশ দেখলেও পুলিশ সেটা বিশ্বাস করেনি। ফলত নিষিদ্ধ পল্লীর ওই ঘর থেকে মেয়েটিকে তৎক্ষণাৎ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ কর্মীরা। আসলে পুলিশ আসতে পারে আগে ভাগে জেনে কোঠাবাড়ির ওই দিদি মাসিরা তাকে বলে রেখেছিল সে যেন এই জন্মপঞ্জিটা পুলিশের হাতে দিয়ে তার জন্মের বয়সটা বাড়িয়ে 20 বছরের বেশি বলে, যাতে নিষিদ্ধ পল্লীর মালকিন কোনো সমস্যায় না পড়ে। বাধ্য মেয়ের মতন সেদিন ঠিক সেই কাজটাই করেছিল সদ্য তারুণ্যে পা দেওয়া কমল। এরপর পুলিশ তাকে নিয়ে যাওয়ার জন্য যখন প্রায় তৈরি, নিষিদ্ধ পল্লীর মাসিরা কিন্তু কোনো রকম বাধা দেয়নি। তারা শুধু মেয়েটাকে শিখিয়ে দেয় কেউ জিজ্ঞেস করলে সে যেন বলে দেয় তারা তাকে জোর করে নয়, বরং সে নিজের ইচ্ছেতেই এই পল্লীতে এসেছিল। কিন্তু তারা তাকে কথাটা শিখিয়ে দিল মনে মনে মেয়েটা এটাই বিশ্বাস করত যে সে নিজের ইচ্ছেতেই, নিজের সদিচ্ছাতেই এসেছে এখানে। এমনকি এরপর পুলিশ যখন তাকে কথাটা জিজ্ঞেস করে তখনও সে এই কথাটাই বলে। কিন্তু এই বলা আর বিশ্বাসের পেছনে আসলে লুকিয়ে ছিল এক না বলা সুতীব্র যন্ত্রণার গল্প, যেটা এখন গল্প হলেও আসলে সত্যি। নাবালক বয়সে নিজের বাড়ির মধ্যে নিজের মামাতো দাদার হাতে বারংবার ধর্ষিত হওয়ার মতন সত্যি। সেই ক্ষত থেকে নিজেকে বের করতে ওই ছোট্ট বয়সে রোজগার করে নিজেকে স্বাবলম্বী করতে চাওয়ার মতনই সত্যি। ওই স্বাবলম্বী হতে গিয়ে যৌনপল্লীতে সম্পূর্ণ অনিচ্ছায় বিক্রি হয়ে যাওয়ার মতনই সত্যি, কিংবা চোখের সামনে তার মাকে মেরে ফেলার হুমকি পাওয়ার মতনই সত্যি ছিল সেটাও। মায়ের চোখের মণি 10 বছরের কোমল অসমের বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়নের বাক্সা জেলার বাসিন্দা। তার বয়স যখন মাত্র 10, তখনই প্রথমবারের মতো নিজের বাড়িতেই কিছুটা সকলের অজান্তে নিজের মামাতো দাদার লালসার শিকার হয় সে। এরপর নিয়মিত তাকে হুমকি দিয়ে দিনের পর দিন মেয়েটিকে নিজের যৌন লালসার শিকার করে সম্পর্কে তার সেই মামাতো দাদা। এরপর যখন এরকমই এক মোক্ষম সময়ে মেয়েটি নিজের ওই মামাতো দাদাকে বাধা দেওয়ার চেষ্টা করে, তখনই 10 বছরের মেয়েটিকে প্রবল মারধর করা শুরু করে তার সেই মামাতো দাদা। মারধর অত্যাচারের মাত্রা এরপর দিনে দিনেই বাড়তে শুরু করে। সহ্য করতে না পেরে মেয়েটির মা নিজের ভাইপোকে বাধা দিতে এগিয়ে আসে। এবার মেয়েকে ছেড়ে মাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ছেলেটা। এমনকি একসময় কোমলের মাকে ধারালো কিছু দিয়ে রীতিমতো আহতও করে বসে পশুর অধম তার সেই মামাতো দাদা।
তবে শুধুমাত্র মেয়েটিকে দিনের পর দিন ধর্ষণ করেই থেমে থাকেনি বাচ্চা মেয়েটির সেই পিশাচরূপী দাদা, এমনকি এর পরেও চালায় তার কুকীর্তি। প্রতিবার মেয়েটির ওপর নিজের চালানো যৌন নিপীড়নের ভিডিও সে ছড়িয়ে দিত গোটা গ্রামে। একদিকে গোটা গ্রামের সামনে ক্রমেই লজ্জায় কুঁকড়ে যেতে থাকা মেয়েটার সঙ্গে হতে থাকে এমন ঘটনার পরেও যখন সে আর তার মা তার মামাকে জানায় তার ছেলের কীর্তির কথা, তখন উল্টে তার মামা জানায় আসলে ওই মেয়েই নাকি ফাঁসাচ্ছে তার ছেলেকে, মানে কোমলের মামাতো দাদাকে। আর ওদিকে নিজের মায়ের চোখের সামনে 10 বছরের কোমলকে নির্মমভাবে মারত সেই মামাতো দাদা। তার মা কাঁদত, থামতে বলতো, কিন্তু শুনতো না। কোথাও কোনো সাহায্যের নামমাত্র নেই। এই অত্যাচার কবে শেষ হবে তার নামগন্ধ নেই। তিলে তিলে এমন যন্ত্রণা সহ্য করার চেয়ে হয়তো নিজেকে একেবারে শেষ করে দিতে চেয়েছিল মেয়েটা। আর তাই 10 বছরের মেয়েটা ওই চরম যন্ত্রণার রাগ থেকে মুক্তি পেতে স্টেনলেস স্টিলের ব্লেড দিয়ে নিজের হাত কাটতো, একবার নয় একাধিকবার। কিন্তু গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গেছে কোমল। কিন্তু ততদিনে গোটা গ্রামে ছড়িয়ে গেছে তার মামাতো দাদার ছড়ানো নিজের বোনের উপর শারীরিক নির্মমতার সেই পৈশাচিক ভিডিও। আর সেই সময় ওই ভিডিও যারা দেখেছিল তাদের মধ্যে একজন ছিল কোমলের ওই মামাতো দাদার বন্ধু বিকাশ। একদিন হঠাৎই সে এসে হাজির হয় মেয়েটির কাছে। তাকে বলে সে তাকে এমন জীবনের থেকে নিস্তার দেবে, শুধু নিস্তার দেবে তাই নয়, উল্টে এবার থেকে সে যাতে রোজগার করতে পারে সে ব্যবস্থাও করে দেবে, যাতে সে মোটা টাকা রোজগার করতে পারে। বিকাশ কোমলকে বলে তাকে শিলিগুড়িতে গিয়ে যৌনপল্লীতে ওই কাজটাই করতে হবে যেটা এখানে তার দাদা তার সঙ্গে করত। কিন্তু ওখানে গিয়ে করলে সে ভালো টাকা পাবে, আর তাতে করে সে তার মায়েরও দেখভাল করতে পারবে। এখানে থেকে এমন নারকীয় জীবনে দাঁড়িয়ে প্রতিদিন নিজের চরিত্র হনন আর ধর্ষিত হবার থেকে সেটা তো ঢের ভালো। বাচ্চা মেয়েটার সেটাই তখন মনে হয়েছিল। কথাটা শুনে আর এক মুহূর্ত দেরি করেনি 10 বছরের বাচ্চা কোমল। বিকাশ বুঝেছিল এই সুযোগ, আর এক মুহূর্ত দেরি না করে মেয়েটিকে ভুলিয়ে ভালিয়ে অসম থেকে সঙ্গে করে নিয়ে পালিয়ে আসে শিলিগুড়ির খালপাড়া নিষিদ্ধ পল্লী অঞ্চলে। আর সেখানেই কোমলকে মোটা টাকার বিনিময়ে বিক্রি করে বিকাশ। অতঃপর পালায় সেখান থেকে। ভারতীয় ফৌজদারি আইনে হুমকি, গায়ের জোর, ধমকানি, অপহরণ, প্রতারণা, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার বা প্রলোভনের মাধ্যমে কোনো ব্যক্তির ওপরে বেশ্যাবৃত্তি, শিশুক্রম, কৃতদাসবৃত্তি, ইচ্ছার বিরুদ্ধে খাটানো কিংবা যৌন নির্যাতন ইত্যাদি ধরনের শোষণমূলক আচরণ চালানো আইন বিরুদ্ধ ক্রিয়াকলাপ হিসেবেই বিবেচিত হয়। এমনকি 1956 সালের অনৈতিক পাচার প্রতিরোধ আইনের ইমর্টাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট 1956 আইটিপির 5ম ধারায় যারা বেশ্যাবৃত্তিতে নামানোর জন্য অন্য ব্যক্তিদের জোগাড় করে, প্রলোভন দেখায় বা অপহরণ করে নিয়ে যায় অন্যত্র, তাদের জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা আছে। ব্যক্তির নিজের ইচ্ছের বিরুদ্ধে বা শিশুর বিরুদ্ধে সংগঠিত অপরাধের জন্য সর্বোচ্চ সাজা হতে পারে 14 বছর বা যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু এক্ষেত্রে বাচ্চা মেয়েটির পাচারে বিকাশের সুস্পষ্ট ভূমিকা থাকা সত্ত্বেও যেহেতু তার বিরুদ্ধে কোনো আইনি অভিযোগ দায়ের করা হয়নি, তাই এই সব আইনের অধীনে প্রাপ্য শাস্তি হয়তো সে সম্ভবত কোনো দিনই পাবে না। আর এভাবেই একটা দুটো করে হাজারো বিকাশ ছাড় পেয়ে যায় বা যাচ্ছে, একদিন নয় প্রতিদিন। কিন্তু 10 বছরের এই ফুটফুটে মেয়েটার ঠিক কী হলো এর প্রায় বছর 3 পর খালপাড়া নিষিদ্ধপল্লীতে একটা পুলিশি অভিযান শুরু হয়, আর সেখান থেকে উদ্ধার হয় অসমের বছর দশকের বাচ্চা মেয়ে কোমল। এরপর জুভেনাইল জাস্টিস অ্যাক্টের অধীনে থাকা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি আদালতে কোমলকে পেশ করা হয়। বিচারক তাকে সপ্তাহ 2 নাবালিকাদের জন্য তৈরি হওয়া একটি বাসস্থানে পাঠানোর ব্যবস্থা করে। নির্দিষ্ট সময়ের পর তাকে শিলিগুড়ি থেকে অসমের ট্রেনে তুলে পাঠিয়ে দেওয়া হয় তার বাড়ির উদ্দেশ্যে। সালটা 2015। বরাত জোরে সেদিন কোনো মতে শিলিগুড়ি থেকে বাড়ি ফিরলেও এর কিছু পরেই তার জীবন যেন এসে পৌঁছয় নরকের ওই খিড়কির দরজা থেকে শটাং সিংহদুয়ারে। ফের বিক্রি হয়ে যায় কিশোরী কোমল। আর তার এবারের গন্তব্য ছিল দেশের রাজধানী দিল্লি, সেখানকার গার্স্টিন বাসন রোডের নিষিদ্ধ পল্লীর নতুন ঠিকানায়, যেখান থেকে তাকে উদ্ধারের গল্প শুরুতেই আপনাদের বলেছি। আর এবারেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। তার ইচ্ছের বিরুদ্ধে তাকে জীবনের মূল স্রোতে ফেরাতে দিল্লির মতন একটা শহরের বুক থেকে হাতে একটা টিকিট ধরিয়ে ট্রেনে তুলে সেই শিলিগুড়ি থেকে বাড়ি পাঠিয়ে দেওয়ার মতনই আবারও তাকে পাঠিয়ে দেওয়া হলো তার বাড়ি দূর অসমের উদ্দেশ্যে। শুধু তার আগে তাকে থানায় নিয়ে গিয়ে সেখানে প্রায় ঘন্টা 2 বেশ কিছু প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয় এবং তারপরে তাকে একটি সরকারি আশ্রয়ে পাঠানো হয় দিন 18 জন্য।
আর জানা যায় সেখানেই নিষিদ্ধ পল্লীর কোঠা থেকে একদিন পুলিশ গিয়ে নিয়ে আসে তার জামা কাপড়, তার ব্যবহারের কিছু জিনিসপত্র আর তার অতি প্রিয় স্বাদের দুখানা স্মার্টফোন, যেটা দিয়ে নাকি ইনস্টাগ্রামে ভিডিও তৈরি করে ছাড়তো মেয়েটা। আর এর সঙ্গে পুলিশ কর্মীরা নিয়ে এসেছিল কোঠার দিদিদের দেওয়া তার উপার্জনের 1000 টাকা। এমন ক্ষেত্রে নাবালক ন্যায় বিচার আইন 2015-এর অধীনে গঠিত স্বশাসিত সংস্থা শিশু কল্যাণ কমিটি বা CWCকেই দায়িত্ব নিতে হয় যাতে কমলের মতন ঘটনাগুলিতে আইনের নিয়মাবলী যথাযথভাবে মানা হয়। প্রশাসনকেও নিশ্চিত করতে হয় যাতে নাবালিকাদের যেন আবার পাচার করে দেওয়া না হয়। এক্ষেত্রে নাবালিকা নির্যাতিতাদের নিজের ইচ্ছের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়। তারা বাড়ি ফিরে যেতে চায় নাকি শেল্টারেই থাকতে চায় সে বিষয় তাকে পরিবারের হেফাজতে দেওয়ার আগে পরিবারকেও যথাযথভাবে জানাতে এবং বোঝাতে হয়। এবার কথা হচ্ছে, সেসবের কোনোটাই কি হয়েছিল কমলের সঙ্গে? যদি হয়েই থাকে তাহলে যে মেয়েটা একা কোনোভাবেই আর অসমে নিজের দেশের বাড়িতে ফিরতে চাইছিল না, সেখানে কি করে সে দিল্লি থেকে ট্রেনে চেপে বসতে পারে? দ্বিতীয়ত, যদিও বা সে রাজি হয়, তাহলেও একটা 18-20 বছরের মেয়ে যে কিনা দীর্ঘ মানসিক এবং শারীরিক ট্রমাকে সঙ্গে নিয়ে প্রায় একাই নতুন দিল্লি থেকে দূর অসমের ট্রেনে চেপে বসলো, যেখানে আদৌ কি তার সাথে পাঠানো হয়েছিল দায়িত্ববান তেমন কাউকে, যে কিনা তার বাড়ির লোকজনদের হাতে তাকে সহি সালামত পৌঁছে দেবে, যেখানে ব্যবসায়িকভাবে যৌন শোষণ এবং তাকে জোর করে পাচারের এবং খাটানোর উদ্দেশ্যের সেই অপরাধে সরকারের নির্ধারিত কর্মপ্রক্রিয়া বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর হলো তদন্তকারী অফিসারকে নির্যাতিতার বয়স নির্ধারণের জন্য জন্মপঞ্জি, স্কুল সার্টিফিকেট, রেশন কার্ড বা সে জাতীয় কোনো সরকারি নথি জোগাড় করতে হবে। যদি তেমন কিছু না পাওয়া যায় বা তা থেকে নির্ধারণ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে নির্যাতিতা মেয়েটিকে আদালতের নির্দেশ নিয়ে বয়স নির্ধারণ পরীক্ষার জন্য পাঠানো যেতে পারে। তাছাড়া যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন অনুসারে বিশেষ আদালতকে সেই শিশুর প্রকৃত বয়স নির্ধারণ করতে হবে এবং লিখিতভাবে এই বয়স নির্ধারণের কারণ নথিভুক্ত করতে হবে। অথচ দিল্লিতে কমলকে উদ্ধার করা পুলিশ অফিসারেরা কমলের জন্মপঞ্জিকে যেখানে বিশেষ গুরুত্ব দেয়নি, জানা যায় সেখানে তাকে মেডিকো লিগ্যাল কেসে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষার জন্য নাকি নিয়ে যাওয়া হয়নি। এমনকি জেলা ম্যাজিস্ট্রেট বা CWCর সামনেও পেশ করা হয়নি। তার প্রকৃত বয়স নির্ধারণের জন্য বোন অসিফিকেশন বা হাড়ের নমুনা থেকে বয়স নির্ধারণের পরীক্ষাও করা হয়নি। এমনকি প্রশাসনিক সমস্ত কর্তৃপক্ষ যদি সহমত হয় যে নির্যাতিতাকে পুনর্বাসন বা পরিবারের সঙ্গে পুনর্মিলিত করা হবে, সেক্ষেত্রে তদন্তকারী অফিসার বা CWCর দায়িত্ব এটা যে তার আগে যেন যথাযথভাবে বাড়ির অবস্থা খতিয়ে দেখা হয় এবং প্রশাসনকে যথাযথভাবে চিহ্নিত এবং নথিবদ্ধ করতে হবে যে নির্যাতিতাকে বাড়ি ফেরালে তার গ্রহণযোগ্যতা এবং সমাজে পুনঃপ্রতিষ্ঠার সুযোগ কতটা থাকছে। কিন্তু আদৌ এসব কতটা দেখা হয়েছিল তা নিয়ে সন্দেহের অবকাশ রেখেই অসমের উদ্দেশ্যে রওনা দিল সদ্য কৈশোর পেরোনো কমল। সেবার নয় শিলিগুড়ি থেকে অসমের বাড়িতে পৌঁছেছিল মেয়েটা, কিন্তু এবার কি দিল্লি থেকে সে আদৌ পৌঁছলো তার হতভাগ্য মায়ের কাছে, যাকে নির্ভরতা দিতে বারংবার তার এমন দুঃসাহসী পদক্ষেপ? না, জানা যায়নি। জানা গেল না কমল আদৌ এসে পৌঁছলো কিনা তার আঁতুর ঘরে, তার নাড়ির খুব কাছাকাছি। যদি পৌঁছয় তো তার নিরাপদ ভবিষ্যতের জন্য সত্যিই আমাদের অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল তার জন্য। আর যদি আবারও হারিয়ে যায়, তবে একটাই আক্ষেপ, বছর যাবে বছর আসবে আর বোধনের আগেই এরম আরও কত কমলের বিসর্জন চাপা পড়ে যাবে উৎসবের বাজি বাজনার আড়ম্বরের আড়ালে। কি জানে, এমন ভবিতব্য যেন আর কারুর না হয়। তাই এখনই সময় থাকতে সবাই সতর্ক থাকুন আর পারলে অন্যকেও সতর্ক রাখুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তার আগে আবারও বলে যাই, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলবেন না বন্ধুরা। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের কাজ করার জন্য একটা খুব বড় মোটিভেশন। ভালো থাকবেন। শুভ নববর্ষ।